নমস্কার, সুপ্রভাত সকলকে। স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং সুপ্রভাত জানিয়ে পড়াশুনোর ক্লাসটাই শুরু করব, কারণ এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব। এবং কিছুক্ষণ আগেও স্যারের সঙ্গে আলোচনা হচ্ছিল যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি, তাতে 9 to 12 পড়ুয়ারা স্কুলের মুখ কিছুটা সময় দেখতে পারলেও আবার সেই স্কুল যাওয়া বন্ধ, আবার এক প্রকার নিজেদেরকে সংযত করে রাখা, ঘরবন্দি করে রাখার প্রয়াস। কারণ যেভাবে কোভিডের স্বাস্থ্যবিধি মান্যতা দিতে হবে, কারণ করোনার যেভাবে প্রকোপ বাড়ছে, সংক্রমণ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে, আপনাকে, আমাদের সকলকে সাবধানে থাকতে হবে, বেঁচে পড়তে থাকতে হবে এবং বেঁচে থেকে পড়তে হবে। এটাই হচ্ছে বড় ব্যাপার, কারণ ভবিষ্যৎ গড়ার কাজটা তো আমাদেরকে সকলকে চালিয়ে যেতেই হবে। কারণ ওই জায়গাটায় কোনো রকম কোনো খামতি রাখলে চলবে না। আর সে কারণেই একেবারে ঠিক একটা বছরেরও কিছুটা আগের সময় থেকে, লকডাউনের পরিস্থিতি থেকে এডুকেশন অনলাইন সিটিভিএনের এই প্রয়াস, সেই প্রয়াসকে আমরা সঙ্গে নিয়ে চলেছি। কারণ এখনও স্বাভাবিক জীবনযাত্রায় আমরা ফিরতে পারিনি। স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাসের পড়াশুনো, সেই পড়াশুনোর ক্ষেত্রেও স্কুল অবধি পড়ুয়ারা যেতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে তাদের জন্য আমরা কিছু করতে পারি, আমরা তাদের কাজ অবধি পৌঁছে যেতে পারি অনলাইন এডুকেশনের মধ্য দিয়ে, সেজন্যই এই প্রয়াস। তবে আজকের ক্লাসটা আমার দশম শ্রেণীর পড়ুয়া বন্ধুদের জন্য, তাদেরকে স্বাগত জানাবো আজকের ক্লাসে। আজকে আমরা অঙ্কে থাকবো আর কি, অঙ্কই প্র্যাকটিস করব। তাই দশম শ্রেণীর পড়ুয়া বন্ধুদের যেমন স্বাগত জানাবো, তার পাশাপাশি যিনি রয়েছেন, যিনি তোমাদেরকে পড়াবেন, তাকেও স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক বিশ্বজিৎ দে, স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। এবং সেই জায়গা থেকেই দুটো বিষয় বলে রাখি। একটা হলো, দেখো টেলিভিশন স্ক্রিনের নিচে রেড স্ট্রিপে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। স্যার ম্যাথমেটিক্স করাবেন, অঙ্ক করাবেন, তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা ফোন করতে পারো। তবে ফোন করার পর আরও একটা বিষয় মাথায় রাখবে, তা হলো যখন তোমরা টেলিফোনে ফোন করবে, তখন টেলিফোনে কথা বলবে আর টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে। তাহলে চলো আমরা একটু একটু করে ক্লাসের দিকে এগোই। স্যার, প্রথমে এবছর 2021-এর মাধ্যমিক ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে শুভেচ্ছা, এবং যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদেরকেও একরাশ অভিনন্দন। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, দুঃখ পাবে না, কোথাও যেন একটা যন্ত্রণা মনের ভেতর হয়, পরীক্ষা হবে কি হবে না। কিন্তু দেখো, পরীক্ষাটাই কিন্তু মেন বিষয় নয়। একটা জিনিস শেখা, শিক্ষার শুরু যে জায়গা থেকে তোমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে এসেছো, আজকে মাধ্যমিক একটা ধাপ, সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা এগিয়ে যাবে প্রগতির পথে। কিন্তু এরও মধ্যিখানে মাধ্যমিক পরীক্ষার জন্য যে 1.5 বছর পড়াশোনা করেছো, সেই পড়াশোনাটা আর একটা মাস কন্টিনিউ প্রসেসিংয়ে চালিয়ে যাও। কারণ আমরা কেউই জানি না যে আদৌ পরীক্ষা হবে কি হবে না। যদি পরীক্ষা হয়, ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো তোমরা পরীক্ষা দিচ্ছই। আর যদি কোনো কারণে পরীক্ষা না হয়, তখন ক্লাস 11 আস্তে আস্তে শুরু করা যাবে। কিন্তু অনেকেই দেখা গেছে যে পরীক্ষা হবে না এটা ধরে নিয়েই ক্লাস 11 শুরু করে দিচ্ছে। এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ভুল পদক্ষেপ। তোমরা চেষ্টা করো, তোমাদের এই সময়টা হচ্ছে ভীষণ রকমভাবে পড়াশোনা করার সময়। একদম নিজের মানসিকতাকে ঠিক রাখবে। এতখানি এসে গেছো, 1 বছর 5 মাস, ডিসেম্বর থেকে তোমরা শুরু করেছো, ডিসেম্বর 2019, আর এটা হচ্ছে এপ্রিল 2021। সুতরাং 1 বছর 5 মাস তোমরা পড়াশোনা করেছো, সবই কমপ্লিট। আর যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তাদেরও অনেকটা এগিয়েছে। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একদম মাধ্যমিকের সিলেবাসে। কারণ তোমরা জানো মাধ্যমিকে 1 থেকে 18 পর্যন্ত চ্যাপ্টার আছে, বাকি 19-20 থেকে একদম টোটালি বাদ দিয়ে দিয়েছে। সুতরাং ওইগুলো তোমরা এখন আর প্র্যাকটিস করছো না। সুতরাং আমরা যে জিনিসের ওপর আজকে ফোকাস দেব, সেটা হচ্ছে মেনসুরেশন, দ্যাট ইজ পরিমিতি। অর্থাৎ পরিমিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্কের একটা পার্ট। এই পরিমিতি যদি তোমরা ঠিকঠাকভাবে রপ্ত করো, এর আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতি শিখেছিলাম, আশা করি ত্রিকোণমিতিতে কোনো সমস্যা কারোর হয়নি। তা পরিমিতিতে কিভাবে আমরা পরিমিতি শিখব, কিভাবে পরিমিতিটা একদম ইজি হয়ে যায়, কিভাবে এটাকে নিয়ে খেলা যায়। অঙ্কটা একটা কিন্তু ভয়েস সাবজেক্ট নয়, অঙ্ক হচ্ছে ভালো লাগা, অঙ্কের হচ্ছে প্রাণ, অঙ্কের হচ্ছে একটা শক্তি, অঙ্ক হচ্ছে চেতনা, অঙ্ক হচ্ছে মুক্তি। তা এই জায়গা থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস ইজ দ্য পিলার অফ সাকসেস। যত প্র্যাকটিস তত রেজাল্ট, প্র্যাকটিস নেই রেজাল্ট নেই, আমি সবসময় এই কথাটাই বলি। আর অঙ্কের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যত তোমরা প্র্যাকটিস করবে, ততই কিন্তু এর
ক্ষুরদার মস্তিষ্ক হবে, অটোমেটিক্যালি তোমরা একটা সাকসেস জায়গায় চলে আসবে। আর যে কোনো একটা সাবজেক্ট শিখতে গেলে, অঙ্কের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট শিখতে গেলে পরিমিতি যে চ্যাপ্টারটা, এই পরিমিতির পার্ট বাই পার্ট কীভাবে পরিমিতির কোন কোন চ্যাপ্টার আছে এবং এই পরিমিতি চ্যাপ্টারের মধ্যে কি কি আছে সেগুলো সম্পর্কে তোমরা একটুখানি আজ তোমাদেরকে জানাবো। প্রথমত, তোমরা যখন দশম শ্রেণীর ক্লাসে পরিমিতিটা নিয়ে আলোচনা করবে তখন তোমরা প্রথমে পাবে ঘনক, ঘনক এবং আয়তঘন। এর সাথে তোমরা পাবে পরবর্তী চ্যাপ্টার হবে চোঙ, তার পরবর্তীতে পাবে গোলক, তার পরবর্তীতে পাবে শঙ্কু। অর্থাৎ আয়তঘন, চোঙ, গোলক এবং শঙ্কু এই নিয়ে হচ্ছে তোমার পুরো সিলেবাস। এই সিলেবাসের সাথে আরেকখানা চ্যাপ্টার থাকে যেটা হচ্ছে মিক্সিং, অর্থাৎ আয়তঘনের সাথে চোঙের একটা মিক্সিং দেবে, আয়তঘনের সাথে শঙ্কুর একটা মিক্সিং থাকবে, আয়তঘনের সাথে চোঙের একটা থাকতে পারে, চোঙের সাথে শঙ্কুর থাকতে পারে, গোলকের সাথে শঙ্কুর থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে চ্যাপ্টারটা আমাদের আছে 19 নম্বর চ্যাপ্টার, কিন্তু 18 পর্যন্ত যেহেতু আমাদের সিলেবাসে আছে মাধ্যমিক ক্যান্ডিডেট যারা ক্লাস 10, কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেটকেও আমরা বলবো, আমি ব্যক্তিগতভাবে বলছি, যদি পরীক্ষাতে কোনো কারণে 19 থেকে একটা দুটো অঙ্ক যদিও দেয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ চোঙ এবং শঙ্কু দুটোকে মিক্সিং করে কিন্তু অঙ্ক দিতেই পারে। সুতরাং তোমরা সমস্ত জিনিসটা প্র্যাকটিস করো, মাথায় রাখবে যাতে সূত্রে কোনো জায়গায় ভুল না হয়। সূত্র যদি ভালো করে রপ্ত করতে পারো তোমার কিন্তু পুরোটাই তোমার পকেটে চলে আসবে। এবার আমরা আসছি আয়তঘন। এবার আয়তঘন কি? আয়তঘন খুব সহজ, কিছুই না। আয়তঘনের মধ্যে তোমরা ফার্স্টটা দেখো যে ইট একটা আয়তঘন। আমরা যে টেক্সট বই পড়ি সেই বইটাও হচ্ছে একটা আয়তঘন। আমরা যে একটা বাক্স দেখি সেটাও হচ্ছে আয়তঘন। অর্থাৎ আয়তঘনের উদাহরণের মধ্যে আমরা এইগুলো করতে পারি, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই অসমান। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে যদি অসমান হয় তাহলে সেটা তো আয়তঘন। হ্যাঁ, তাহলে আয়তঘনের উদাহরণের মধ্যে যেগুলো আমরা দেখলাম, তাহলে এই আয়তঘন কিভাবে আমরা করব? আচ্ছা, আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই যদি সমান হয় তাহলে কি হবে? সেটা হবে কিন্তু ঘনক। এবং এই ঘনকের উদাহরণ তোমরা কিন্তু ক্লাস 4 এবং 5-এ শিখেছ। ঘনকের উদাহরণ আমরা দেখেছিলাম লুডোর ছক্কা, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান। এবার আমরা আয়তঘনের সম্পর্কে একটু আলোচনা করব। আয়তঘনের মধ্যে প্রথমে আমরা দেখব আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 2 ইন্টুর পর একটা ব্র্যাকেট দেবে। বহু জায়গায় খাতা চেক করার সময় আমি দেখতে পাই যে হয়তো 2 এর পর তারা ব্র্যাকেটটা দিতে ভুলে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু 2 মাল্টিপ্লাই দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল। তাহলে 2 পর একটা ব্র্যাকেট দেবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ব্র্যাকেট ক্লোজ। পাশে লিখবে বর্গ একক। বহু ক্ষেত্রে এরা এখানে দেখা যায় যে একক খালি লেখে, হয়তো বর্গ দেখে না, ভুল। কারণ বর্গ ছাড়া বর্গ একক লিখতে হয়। একক মিন্স তুমি মিটার দিতে পারো, তুমি সেন্টিমিটার দিতে পারো, ডেসিমিটার যেতে পারো, অ্যাজ পার ইয়ার কোশ্চেন পেপার ঠিক যেরকমভাবে তোমাকে দেওয়া থাকবে, হয়তো এত মিটার দৈর্ঘ্য কিংবা এত মিটার প্রস্থ বা এত সেন্টিমিটার, যেটা থাকবে এত বর্গ সেমি বা বর্গ ডেসিমিটার বা বর্গ মিটার, যেভাবে আছে সেভাবে করবে, কিন্তু বর্গ একক কথাটা উল্লেখ করতে হবে। এরপরে আমরা আসছি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণ হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা খালি একক মানে মিটার, ডেসিমিটার, যেটা আমি আগেরটায় বললাম। ক্ষেত্রফলে খালি বর্গ। এবার আসছি আমরা আয়তন। আয়তন হচ্ছে আয়তঘনের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার দৈর্ঘ্যের মান যদি দেওয়া থাকে দৈর্ঘ্য লিখলাম, প্রস্থর মান যেটা থাকবে এবং উচ্চতা যেটা থাকবে সেটা লিখলাম, এবং এটা লেখার পর এটাকে কী করলাম, পুরো ব্র্যাকেট দিয়ে ঘন একক, অর্থাৎ ঘন একক জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। তাহলে আয়তঘনের আয়তন হয়ে গেল, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল এবং আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল। এইবার অনেক সময় দেয় না 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কিন্তু আগে শিখে গেছি, পরিসীমা ইন্টু উচ্চতা। এবার পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা।
আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর চার দেওয়ালের ক্ষেত্রফল কি পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফল। একটা দুটো অঙ্কে উদাহরণে থাকে। এরপরে আমরা আসছি ঘনক। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। এবার বাহু বলতে আমরা সেটাকে লিখতে পারি, ধরি বাহুর দৈর্ঘ্য কত এ বা এক্স, মেবি যেটাই লিখি না কেন, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার, বর্গ একক কিন্তু মাস্ট। এরপরে আমরা আসছি কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু বাহু, আর ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। ঠিক আছে, ঠিক আছে, বাহু কিউব। তাহলে বাহু কিউব যখন আমি লিখছি, তাহলে আমরা কি লিখব, বাহু কিউব ঘন একক। আমরা একটুখানি এর মধ্যে নোট করে নিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, বোর্ডটা একটু ফলো করবে, ঘনকের সিক্স ইন্টু বাহু স্কোয়ার, পাশে যেটা বললাম বর্গ একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, আর ঘনকের আয়তন বাহু কিউব। ঠিক আছে, এই আয়তনের জায়গায় আমরা লিখলাম ঘন একক। তাহলে ঘনক হলো এবং আয়তঘন হলো। এবার যদি কোনো সময় প্রশ্ন আসে ঘনকের একটি তল, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, ঘনকের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, অর্থাৎ এক একটা তল কি, এক একটা তল হচ্ছে বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কিন্তু ক্লাস 9-এ শিখেছিলাম √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2 ইন্টু বাহু। তাহলে ঘনকের একটি তল যদি বলে, ঘনকের একটি তল হচ্ছে বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু। এইবার এইটা গেল আমাদের ঘনক এবং আয়তঘনের মূল জায়গাটা। আমরা প্রত্যেকটা জিনিসগুলো একটু নাড়াঘাটা করে আসি, তারপর আমরা ঘনকেই আবার ফিরে আসব। এরপরে আমরা আসছি চোঙ। চোঙ আমরা দেখেছিলাম, চোঙের সূত্র, চোঙ জিনিসটা কি, চোঙ আমরা প্রতিনিয়ত বাড়িতে দেখতে পাই। কীরকম, যে একটা জলের পাইপ কিংবা একটা কৌটো, ঠিক আছে, বা সিলিন্ডার। তো এইগুলো হচ্ছে এক একটা চোঙের উদাহরণ। তা চোঙ দেখতে কেমন হয়, চোঙ হচ্ছে এই হচ্ছে চোঙ। এইবার চোঙের যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল জানি, আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কিংবা আয়তন। যদি আমরা প্রথমে চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা দেখি, পার্শ্বতল বক্রতল সেম, তাহলে সূত্র হচ্ছে টু পাই RH এত বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতল। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই RH। আচ্ছা 2 পাই RH, 2 পাই আর কি, 2 পাই আর হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি, আমরা ক্লাস 9-এ শিখেছিলাম। আর H মানে কি, H হচ্ছে উচ্চতা, তাহলে পরিধি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ 2 পাই RH। এবার যদি আমরা দেখি সমগ্রতলের ক্ষেত্রফল, টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটাকে আমি মুখস্থ করব না, বোঝার ব্যাপার পুরোটাই। দেখো 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ তো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল তো জানি, এর সাথে 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার মানে আমরা জানি ক্লাস 9-এ শিখব বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার,
এই বৃত্তের ক্ষেত্রফলও পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পাই আর স্কোয়ার যোগ পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা দেখব চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র হচ্ছে চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আগেরটা বক্রতল বা পার্শ্বতল বলেছিলাম 2 পাই আর এইচ মানে পরিধি ইন্টু উচ্চতা, এখানে কিন্তু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, দ্যাট ইজ পাই আর স্কোয়ার এইচ। এই যে পাই আর স্কোয়ার এইচ আমি লিখলাম, এখানে লিখবো আমরা এত ঘন একক। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলও আমরা কিন্তু বারে বারে বর্গ একক লিখব, এবং ক্ষেত্রফল থাকলেই বর্গ এবং আয়তন থাকলেই ঘন, এটা কিন্তু একদম ভুল যাতে কারণ না হয়। এই জায়গাটা গেল আমাদের চোঙের। ঠিক এর পরবর্তীতে আমরা আসব একটা গোলক। আচ্ছা, গোলকের বক্রতল বা সমগ্রতল কি? গোলক হচ্ছে একটা গোলাকার বস্তু, তার একটা ফুটবল হতে পারে। তাই এই যে গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুর বক্রতল বা সমগ্রতল কি হতে পারে? বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, 4 পাই আর স্কোয়ার তো সমগ্রতল লিখলাম, তাহলে ক্ষেত্রফল ওকে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে যদি অর্ধগোলক বলে, অর্ধগোলকের বক্রতল, অর্ধগোলক কি হতে পারে? অর্ধগোলক হতে পারে বাটি, যেটা আমরা বাড়িতে দেখতে পাই। ঠিক আছে, যার এবং সেটা হচ্ছে কি অর্ধগোলক যদি বলে ফাঁপা, ফাঁপা যদি নাও বলে, যদি কেবলমাত্র অর্ধগোলকই বলে, তাহলেও কিন্তু সেই একই সূত্র এবং সেই বাটিটাকেই আমরা উদাহরণ হিসাবে ধরব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রফল কি আসছে আমাদের 2 পাই আর স্কোয়ার। অর্থাৎ তোমরা দেখো 4-এর হাফ কত 2, তাহলে কত পাই 2 পাই আর স্কোয়ার। যদি বলে নিরেট অর্ধগোলক, আচ্ছা নিরেট অর্ধগোলক সচরাচর আমাদের চোখে পড়ে না, কিন্তু আমরা আমাদের বাড়ির রান্নাঘরে একটা জিনিস দেখি, যদি আমরা ধরি ছোলার ডাল, ছোলার ডালের আয়তনটা একটু ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে একটু বড় করে ভাবো, তার মানে কি আসছে ঠিক একই রকম বাটির মতো আসছে, কিন্তু ওপরের প্ল্যাটফর্ম হচ্ছে নিরেট, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যখন দেখছি যে অর্ধগোলক হচ্ছে তোমার 2 পাই আর স্কোয়ার এবং ওপরের যে প্ল্যাটফর্ম আসছে সেটা হচ্ছে তোমার সার্কেল, এবং সার্কেলের ক্ষেত্রফল আমরা কি দেখেছিলাম পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 3 পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কি লিখছি 3 পাই আর স্কোয়ার বর্গ একক, এবং এটা হচ্ছে কি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে, তাহলে গোলকের সমগ্রতল হয়ে গেল, অর্ধগোলক হয়ে গেল, এবং নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আসছি আমি গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। ভালো করে শিখবে কিন্তু, 4/3 পাই আর কিউব, এত কি ঘন একক। তাহলে আয়তন পাচ্ছি 4/3 পাই আর কিউব, এটা গোলকের আয়তন। তাহলে অর্ধগোলক কি হবে 2/3 পাই আর কিউব ঘন একক, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। ওকে, আচ্ছা নিরেট অর্ধগোলক কি হবে? নিরেট অর্ধগোলক কিন্তু ওই রকম কোনো ওই 3 দিয়ে এসব হবে না, কারণ নিরেট অর্ধগোলক আর অর্ধগোলক দুটোরই আয়তন সেম, দ্যাট ইজ 2 পাই আর স্কোয়ার এত ঘন একক। তাহলে এই ঘন মানে গোলক চ্যাপ্টারটা আমরা এখানেই কমপ্লিট হলো। এরপরে আর গোলক কিছু নেই, এবার যা যা এর বেসিসে অঙ্ক। আজকে আমরা বেসিকটা শিখবো, এবং বেসিক জায়গাটা পার্টটা করার পর তারপর আমরা একটা চ্যাপ্টারের উপর আলোচনা করব। এরপরে আমরা আসছি শঙ্কু। শঙ্কু সম্পর্কে আমরা অনেকেই সব জানি, কিন্তু একটু উদাহরণ যদি আমরা দিই জিনিসটা আরও খুব ভালো হয়। সেটা হচ্ছে আমরা জন্মদিনে যাই, তো জন্মদিনের টুপি আমরা পাই, ঠিক আছে, ঠিক তেমনি বরের টোপর কিংবা মোচার অগ্রভাগ কিংবা ওলন, ঘর তৈরি করতে ওলন ব্যবহার করা হয়, ঠিক আছে, ইট যাতে সমান করতে হয়, তা ওলন। লাট্টু
তা এগুলো দেখতে কেমন হয়? এগুলো ঠিক এরকমভাবে দেখতে হয়, জন্মদিনের টুপি, ঠিক আছে, এটা হচ্ছে লাট্টু যদি আমি ধরি, তাহলে শঙ্কুর যে চিত্রটা সেটা হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার বেস থাকছে। আচ্ছা, এই যে এই জায়গাটা, এটা তো একটা সার্কেল, সার্কেলের কেন্দ্রবিন্দু এটা। তাহলে এখান থেকে যদি আমি এই পর্যন্ত একটা রেডিয়াস, এটা তো রেডিয়াস বলা হয়, যেটাকে আমরা বাংলাতে বলি ব্যাসার্ধ, এবং এটা হচ্ছে হাইট, দ্যাট ইজ উচ্চতা, এবং এটা হচ্ছে স্ল্যান হাইট, দ্যাট ইজ তির্যক উচ্চতা। পিথাগোরাস উপপাদ্য মানে পাইথাগোরিয়ান থিওরাম থেকে যেটা আমরা পাই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতি স্কোয়ার। তাহলে যদি আমাদের লম্ব বলা থাকে, যদি আমাদের ভূমি বলা থাকে, তাহলে আমরা কি পাবো? অতি অনায়াসেই পেয়ে যাব, কারণ লম্ব স্কোয়ার, এটা যদি এ দিই, এটা যদি বি দিই, এটা যদি সি দিই, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। যদি আমাদের এখানে রেডিয়াস বলা থাকে কিংবা হাইট বলা থাকে, তাহলে অনায়াসেই তির্যক উচ্চতা পেয়ে যাব। কিংবা যদি আমাদের উচ্চতা বলে দিয়ে থাকে কিংবা তির্যক উচ্চতা বলে থাকে, অনায়াসে এখান থেকে তখন এটা সাইডে করে নিয়ে কী করব, প্রথমে লেস করব, তারপর রুট করে নিলেই আমাদের এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে আসবে, ঠিক আছে। যদি আমাদের এবি বের করতে হয়, তার মানে কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার রুট, ঠিক, কিংবা যদি বিসি বের করতে হয় তাহলে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার রুট, ঠিক আছে। এটা একদমই ইজি ব্যাপার। এবার যে আমরা জায়গাটা থাকছি সেটা হচ্ছে শঙ্কুর সমগ্রতল, শঙ্কুর পার্শ্বতল, শঙ্কুর আয়তন। এইবার যদি আমাদের শঙ্কুর আয়তন সম্পর্কে বলা হয় কিংবা পার্শ্বতল হচ্ছে পাই আর এল বর্গ একক, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। যদি আমাদের দেয়, আচ্ছা এল, তো আমাদের মনে করো এল নেই, তাহলে এলের জায়গাটা আমি কী লিখতে পারি? যদি মনে করো এল না থাকে, তাহলে এখানে যখন আমি মানটা পুট করবো, হয়তো আর এর মান কিছু একটা বলে দিয়েছে, মেবি আমি এমনি আর লিখলাম, এলের জায়গায় হয়তো বা কিছু বলা নেই, তখন কিন্তু রুট ওভার আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার এখানে আমরা এটা পুট করতে পারি। এটা গেল আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার যদি আসে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, তার মানে নিচটা হচ্ছে সার্কেল, সার্কেলের এরিয়া হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এ দেখো পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, ঠিক আছে। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল আর এইদিকে আসছে তোমার বৃত্তের ক্ষেত্রফল, এই দুটোকে প্লাস করে আমাদের এলো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এরপরে আমরা আসছি শঙ্কুর আয়তন। আচ্ছা, শঙ্কুর আয়তন হচ্ছে চোঙের যে আয়তন তার 1/3। চোঙের আয়তন এর আগে আমরা কী শিখেছিলাম? পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙের আয়তন শিখেছিলাম পাই আর স্কোয়ার এইচ, ঠিক, একে 1/3 করলাম, অর্থাৎ 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, পাশে কি লিখবো? ঘন একক। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন আমরা আরেকবার প্রথম থেকে মেমোরি রিকল করিয়ে দিচ্ছি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, এবং শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। মোটামুটি এটাই হচ্ছে পুরো মানে একদম বেসিক জায়গা, ঠিক আছে। এর সাথে সাথে চোঙের সাথে শঙ্কু, হ্যাঁ, শঙ্কুর সাথে গোলক এরকম পাবে। আরেকটা জিনিস, যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে চোঙের ক্ষেত্রে আমরা সবগুলোই শিখেছিলাম, একটা জিনিস আমরা আরেকবার একটুখানি মনে করিয়ে দিই। যদি বাই চান্স কোনো কারণে বলে একমুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, একমুখ খোলা চোঙ যদি বলে, ঠিক আছে, তাহলে মাথায় রাখবে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা শিখেছিলাম কি 2 পাই আর এইচ, আর এর সাথে এক মুখ খোলা বলেছে, একটা মুখ খোলা, তার মানে একটা মুখ আছে, আর একটা মুখ মানে কি সার্কেল, আর সার্কেলের এরিয়া কি আসছে, ক্ষেত্রফল কি আসছে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। স্যার আমরা আলোচনায় আসবো, একটা ফোন রয়েছে, নিয়ে নিই। হ্যালো, কে রয়েছে? হ্যালো হ্যালো,
কোনো রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, রেডস্টেপে ফোন নাম্বার যাচ্ছে কথা বলবার জন্য, তোমরা সরাসরি কথা বলবার জন্য ফোন করতে পারো। আর যদি মনে করো যে কেউ এই ক্লাসটা ঠিক এখন থেকে জয়েন করলে বা এর আগের পার্টটুকু মিস করে গেছো বা পরবর্তীতে রিভিশন লেসন হিসেবে কাজে লাগাতে চাও, তাহলে সিটিভিএন একেডের ইউটিউব পেজ রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে একদম শুরু থেকে শেষ অবধি। ফেসবুকে লাইভ যাচ্ছে গোটা বিষয়টা, গোটা ক্লাসটা, এবং সেদিকে নজর রাখলেও তোমাদের অনেকখানি সুবিধা হবে। স্যার, আবার ফিরবো আলোচনা। এইবার মোটামুটি আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, পরিমিতি যে চ্যাপ্টার। এর পরবর্তীতে পরিমিতির যে একটা চ্যাপ্টারের ওপর একটু আলোচনা করব, সেটা হচ্ছে আয়তঘন চ্যাপ্টার। তা আয়তঘন, যেটা আমরা প্রথমেই বললাম, আয়তঘনের উদাহরণ কি? ইট। আয়তঘনের উদাহরণ কি? বাক্স। তাহলে আমরা যদি একটা আয়তঘন ড্র করি, দ্যাট ইজ এই যে আয়তঘন, এই আয়তঘনে তল কটা আছে? আয়তঘনের তল অর্থাৎ এই দেখো, এই একটা, দুটো, এই সাইডে একটা, এই সাইডে একটা, তিনটে, চারটে, সামনে একটা, পেছনে একটা, অর্থাৎ আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টা। তাহলে আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টা। আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা দেখো, শীর্ষবিন্দু কি আসছে? তোমরা হাতের সামনে একটা নিজের টেক্সট বইটাকে নিয়ে তুমি দেখো, 4 কোণায় 4টে, 1 2 3 4, অপোজিটেও 1 2 3 4, তাহলে কত আসছে? 8খানা। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টা। আচ্ছা, যদি আমাদের বলে প্রান্তিকী, প্রান্তিকী সম্পর্কে অনেকেই জানে না। প্রান্তিকী মানে ধার। আমরা হয়তো টেক্সট বইতে ধার বলে যাই, অনেক সময় কোশ্চেন পেপারে ঘুরিয়ে দেয় যে প্রান্তিকী। প্রান্তিকী মাথায় রাখবে ধার সংখ্যা। তা ধার কতগুলো আসছে? ধার হচ্ছে তোমার 12টা। এই দেখো, ভালো করে মাথায় রাখবে, দেখো ধার সংখ্যা 12, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ ধার সংখ্যা হচ্ছে 12টা। অনেকে খাতা দেখতে গিয়ে আমরা দেখি যে একটার ঘাড়ে একটা কিন্তু অনেকে চাপিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু ঠিক না। একদম ভালো করে বুঝে নেবে, কোনো অসুবিধা হলে আমাদের স্টুডিওতে ফোন করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আসছি কর্ণের দৈর্ঘ্য। কর্ণ হচ্ছে কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা হচ্ছে 4টি, ঠিক আছে। তাহলে আমাদের একটা খুব কমন অঙ্ক, সেই অঙ্কটা হচ্ছে যদি বলে যে আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, মানে তল সংখ্যা আমরা x দিই, ধার সংখ্যা দেখি y থাকলো, আর তোমার শীর্ষবিন্দু হচ্ছে z এবং কর্ণের সংখ্যা হচ্ছে p, ঠিক আছে। তাহলে সংখ্যাটা থাকে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, ঠিক আছে। তাহলে x কত? 6, y কত? 12, z কত? 8 এবং p কত? 4। তা আমরা প্লাসের কাজটা আগে করে নিই, তারপর মাইনাস দিই। তাহলে 6 আর 4 কত? 10, আর 18। 18 থেকে 12 যদি আমরা লেস করি, তাহলে কত আসছে আমার? 6। -12 দ্যাট ইজ 6, ঠিক আছে। সবার বোঝা গেছে জায়গাটা? এইবার অনেক সময় আমাদের প্রশ্ন দেয় যে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3, বা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। যখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তা ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি, √3 × বাহু। তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্য কী করব? এ ধরতে পারি, কিংবা এ না ধরে ডাইরেক্ট বাহু দিয়েও বের করতে পারি। তাহলে হয়তো তোমাকে বলে দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 এত সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি কিভাবে নির্ণয় করব? বাহুর দৈর্ঘ্য 4√3 ডিভাইডেড বাই √3, কাটলাম কত হলো? 4 সেমি। এটা কিন্তু আরেকভাবেও তুমি করতে পারো, যে আমরা ধরে নিলাম, ধরি বাহুর দৈর্ঘ্য কত? এ, তাহলে কর্ণ কত হবে? ধরি বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কি লিখলাম? এ,
তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? √3 ইন্টু এ। তাহলে প্রশ্নানুসারে √3 ইন্টু এ ইজুকাল টু কত? 4√3। তাহলে এ ইজুকাল টু 4√3 ডিভাইডেড বাই √3, কাটলাম কত আসছে? 4। এর মানটা পেয়ে গেলাম। এবার যদি বলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের সূত্র কি জানি আমি? 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার, দ্যাট ইজ 6। এখানে কি আসছে? 6 ইন্টু 4 তার হোল স্কোয়ার। লিখবে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু 4 তার হোল স্কোয়ার, 6 ইন্টু 4 ইন্টু 4 দ্যাট ইজ কত আসছে? 16, 16 মাল্টিপ্লাই 6 দ্যাট ইজ 96। এত কি? বর্গ সেমি। ঠিক আছে, আশা করি এই জায়গাটা আর কারো কোনো সমস্যা নেই। বেশ, আরও একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছো? শুভজিৎ রায়। বেশ, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলো। কি প্রশ্ন রয়েছে? হ্যালো, হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্নটা হচ্ছে আয়তঘনের যে 4টি কর্ণ সেটা আমরা পাই কি করে? আচ্ছা, তুমি দেখতে থাকো। বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে গোটা অনুষ্ঠানটা দেখো। অনেক ধন্যবাদ জানাবো ক্লাসটা শোনার জন্য এবং ফোন করার জন্য, স্যার। আয়তঘনের যে কর্ণটা সেটা হচ্ছে ক্রস সেকশানে থাকে, ঠিক আছে? তাহলে ভেতরে যে আমরা যে পরপর, এটা বাইরে থেকে দেখা যায় না, এটা ভেতর থেকে ক্রস সেকশানে আমাদের আয়তঘনের যে 4টি কর্ণ সেটা ভেতর থেকে আমাদের ক্রসটা করতে হয়। হ্যাঁ, মানে এরকমভাবে ক্রসটা আমাদের আসতে, একইভাবে অপোজিট সাইড দিয়েও আমাদের এই একইভাবে ক্রসটা আসে। সুতরাং এইটা একটা, অপোজিট একটা, আরেকটা একটা। সেই কারণে আয়তঘনের যে কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে 4, এইভাবে আমরা দেখি। কারণ ওখানে আমরা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি, ওখান থেকে আমরা তল দেখতে পাচ্ছি, ওখান থেকে আমরা আয়তঘনের ধার সংখ্যা দেখতে পাচ্ছি। কিন্তু তুমি খুব ভালো প্রশ্ন করেছো যে কর্ণের দৈর্ঘ্য এইভাবে দেখা যায় না, ওটা ক্রস সেকশন করে দেখতে হয় এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসছি একটা গুরুত্বপূর্ণ, এখানকার কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটা খুব যে জায়গাটা বলবো যে একটি সমকোণী চৌপলাকার বাক্স ধরে নাও, একটা সমকোণী চৌপলাকার বাক্স যার দৈর্ঘ্য আছে, যার প্রস্থ আছে এবং যার উচ্চতা আছে। কিন্তু দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা তোমাকে বলে দিয়েছে হয়তো 3:2:1। তাহলে দৈর্ঘ্য কত? আমরা 3x লিখলাম। 3x কি লিখলাম? 3x সেন্টিমিটার, ঠিক আছে? প্রস্থ কত? 2x সেমি। আর উচ্চতা কত? x সেমি। 1x লেখা যায় না, 1টা কি উচ্চ থাকে, ঠিক আছে? তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা কত? প্রস্থ, এবং এটা কত? উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা 3টে পেয়ে গেলাম। এরপরে যদি তোমাকে বলে দেয় যে এই যে আয়তঘন, এই আয়তঘন বা সমকোণী চৌপলাকার বাক্সের ক্ষেত্রফল যদি বলে দেয়, এখানে বইয়ের মধ্যে তোমরা দেখবে 384 বর্গ সেমি একটা বলে দিয়েছে, সেটা সংখ্যাটা মেবি চেঞ্জও হতে পারে। তাহলে অটোমেটিক্যালি একই সূত্র ধরে আমরা করব। আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী দেখেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য কত? 3x ইন্টু প্রস্থ কত? 2x। যে জায়গাটা আমি বলছিলাম, অনেকে না এই ব্যাকেটটা দিতে ভুলে যায়, নট নেভার। আবার অনেকে না ব্যাকেটটা এখানেই ক্লোজ করে দেয়, তার মানে 2টা কেবলমাত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, যদি কেউ এখানে ক্লোজ করে তাহলে এখানে কিন্তু একটা তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। সেকেন্ড ব্র্যাকেট যদি তুমি না দাও তাহলে কিন্তু অঙ্কটা পুরো কেটে 0 হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। স্যার, একটা ফোন আছে, একটু নিয়ে নিই। হ্যালো, কে রয়েছে? হ্যালো, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলতে হবে। কে রয়েছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছো? হ্যালো, স্বর্ণালী বলছি। বেশ, কি প্রশ্ন? পাইয়ের মানটা জানতে চাইছি। আরেকবার বলো, কি প্রশ্ন রয়েছে? পাইয়ের মানটা। পাই, হ্যাঁ। বেশ দেখতে স্যার, স্যার শুনেছেন, উত্তরও দেবেন। তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে এবার অনুষ্ঠানটা দেখতে থাকো, স্যার। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা করিনি, তারপর পাইটা বেশ, বলছি। হ্যাঁ, তাহলে 2 ইন্টু 3x ইন্টু 2x, তা 3x ইন্টু 2x কত আসছে? 3 দুগুণে কত? 6,
6x² প্লাস 2x ইন্টু এক্স কত আসছে 2x² প্লাস এখানে কত আসছে তোমার 3x²। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করার পর এটা ইজ ইকুয়াল টু সামথিং যেটা বলে দিয়েছে সেটা আমরা করে নিয়ে এখান থেকে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। ঠিক আছে, যদি আমরা করেই দিই, ভালো করে বুঝবে জায়গাটা কিন্তু 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে 3 দুগুণে কত 6, 6x², 2x², 3x²। তাহলে 6 আর 2 কত 8, 8 9 10 11। ঠিক আছে, তাই এখান থেকে আমরা মানটা পেয়ে গেলাম এবং সেটা সমান সমান এখানে যে অ্যান্সার শিটে যেটা কোশ্চেন পেপারে থাকবে সেটা বলে নিয়ে আমরা এখান থেকে XYZ এর মানটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, যদি বলতো একই অঙ্ক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, যদি বলতো আয়তন, ঠিক আছে, তাহলে আয়তনের সূত্র কী ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, একই অঙ্ক কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দ্যাট ইজ কত 3 দুগুণ 6, 6x³। হয়তো তোমাদের অ্যান্সার কোশ্চেন পেপারে হয়তো দিতে পারে যে এইটা সমান সমান 384। তো x³ সমান সমান কত হবে 384 ডিভাইডেড বাই 6, 6 6 36, 37 38, 4 6 24। দ্যাট ইজ x³ ইজ ইকুয়াল টু যদি 64 হয় তো x³ ইজ ইকুয়াল টু কত 4 তার হোল কিউব, x ইজ ইকুয়াল টু কত 4। এবার x এর মান যখনই আমি পেয়ে গেলাম 4, তখন দৈর্ঘ্য কত হবে 3 ইন্টু 4, দ্যাট ইজ কত 3 4 কত 12। প্রস্থ কত হবে 2 ইন্টু 4, দ্যাট ইজ কত হবে 8। আর এটা কত হবে 1 ইন্টু 4, দ্যাট ইজ কত 4। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাব। এরপরে যদি আমাদের এখান থেকে বলে যে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক একইভাবে এখান থেকেও আমরা মানটাকে পেয়ে যাব। ঠিক আছে, অঙ্কটা দুরকমভাবে ঘুরিয়ে দেয়। প্রথম অঙ্কটা বইয়ের বাইরে বললাম, দ্বিতীয় অঙ্কটা কিন্তু বইয়ের মধ্যে বললাম। আচ্ছা, স্বর্ণালী যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে পায়ের মান হচ্ছে 22/7। ঠিক আছে, পায়ের মান 22/7। এই 22/7 ধরেই সব অঙ্ক আমরা করব। দু একটা ক্ষেত্রে এক্সেপশনাল, দু একটা ক্ষেত্রে আমাদের পায়ের মান বলে দেবে, সেখানে হচ্ছে 3.14 এটা বলে দেয়। যদি নাও বলে দেয় তখন একটা দুটো অঙ্ক আছে এরকম 3.14 দিয়ে করতে হয়। সেক্ষেত্রে 3.14 আমরা কীভাবে করব, 22 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে ভাগ করছি, 3 7 কত হবে 21, 1 পয়েন্ট দিলাম 0, 7 একে কত 7, 3 0, 4 7 কত আসছে 28। তাহলে 3.14। ঠিক আছে, এইভাবে আসে। আচ্ছা, এইবার একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে ঘনকাকৃতি চৌবাচ্চা। একটা ঘনকাকৃতি চৌবাচ্চা আছে, এই ঘনকাকৃতি চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হচ্ছে। চৌবাচ্চা থেকে জল আমরা তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পর দেখা যাচ্ছে চৌবাচ্চাটার 1/3 মানে 1/3 অংশ জলপূর্ণ আছে। তাহলে আমরা কি দেখতে পারি, এবং এখানে এই যে চৌবাচ্চা ঘনকাকৃতি চৌবাচ্চা, এর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 1.2 এত মিটার। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার যে বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার, তাহলে আয়তন কি হবে, আমরা দেখেছিলাম ঘনকের আয়তন কি বাহু কিউব, তাহলে 1.2 তার হোল কিউব, দ্যাট ইজ কত আসছে 12 ইন্টু 12, দ্যাট ইজ 1.728। আচ্ছা, মাথায় রাখবে এটা হচ্ছে এত ঘন মিটার। আমরা এটাকে ডেসিমিটারে ট্রান্সফার করব। কেন ডেসিমিটারে ট্রান্সফার করব, দেখো 1728 এত
ঘন ডেসিমিটার। একে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসবে এত ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। আর 1728 এত কি লিখবো? লিটার। পাশে লিখে দেবো 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। এটা কিন্তু মাথায় রাখবো, 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। এই জায়গাটা যদি কেউ না লিখে এই অঙ্কটা কিন্তু কেটে দেয়, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আমরা চৌবাচ্চা থেকে জল তুলে নিলাম। চৌবাচ্চার জল তুলে নেওয়ার পর চৌবাচ্চার 1/3 অংশ এখন জলপূর্ণ আছে। তাহলে চৌবাচ্চার কত অংশ জল আমি তুলে নিয়েছি? তাহলে আমরা ধরি যে সমস্ত চৌবাচ্চাতে মোট জলের পরিমাণ কত? 1 অংশ। তার মধ্যে 1/3 অংশ এখন অবশিষ্ট হয়ে আছে। তাহলে তুলে নেওয়া হয়েছে কত অংশ? 1 - 1/3, দ্যাট ইজ কত? 2/3 অংশ। ভালো করে বুঝবে কিন্তু, 2/3 অংশ জল তুলে নেওয়া হয়েছে। তাহলে এই 2/3 অংশ জলের পরিমাণটা কত আসছে? 2/3 অংশ জলের যে পরিমাণ সেটা হচ্ছে 2/3 মাল্টিপ্লাই কত? 1728। তো এখান থেকে কাটলাম, কত আসছে? 3 5 কত? 15, 16, 17, 22, 3 7 21, 3 6 18। তো 6 2 12, 2 হাতে আছে 1, 7 2 14 1, 15 5 হাতে আছে 1, 7 2 14, 7 5 2 10 আর 1 11। এত কি? এত লিটার। এই যে তুলে নেওয়া হয়েছে জল, এটা কতগুলো বালতিতে নেওয়া হয়েছে? এটা 64 বালতিতে নেওয়া হয়েছে। তা 64 বালতিতে জল ধরে কত? এত লিটার। তাহলে একটি বালতিতে জল ধরে 1152 ডিভাইডেড বাই 64। কাটাকুটি করলাম, দেখো 18 8। একটি বালতিতে জল ধরে 8, 1152 ডিভাইডেড বাই 64। কাটাকুটি করলাম 18 লিটার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তাহলে আশা করি এই জায়গাটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্কের গুরুত্বপূর্ণ অঙ্ক যাচ্ছি, সেটা হচ্ছে একটা আয়তঘনাকার চৌবাচ্চা যার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার। আমি একটু নোট করে নিচ্ছি আগে, হ্যাঁ? এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কি আছে? প্রস্থ বলে দিয়েছে তোমাকে হয়তো 1.5 মিটার। তাহলে একটি আয়তঘনাকার চৌবাচ্চা বলেছে অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার যদি জল ঢালা হয় তাহলে জলতল কতটা উঠবে? বহু ছেলে মেয়ে এই জায়গাটাতে একটা ভুল লেখে, সেখানে তারা লেখে চৌবাচ্চার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এবং তারপরে লেখে চৌবাচ্চার উচ্চতা। না, বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা, কারণ জল হাফ ছিল, তার মধ্যে কিন্তু জল ঢালা হয়েছে। তাহলে এখানে কিন্তু লিখতে হবে বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা কত? h মিটার। স্যার একটা ফোন নিয়ে নি। অবশ্যই। হ্যালো, কে রয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমি ঋষভ বলছিলাম বেলঘরিয়া থেকে। বেশ, কি প্রশ্ন রয়েছে বলো? আমার প্রশ্ন রয়েছে স্যার গোলক সংক্রান্ত। স্যার, গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল 4 × πr²। এবার স্যার ওটা 4 কেন গুণ হচ্ছে স্যার? কারণ πr² তো একটি মানে বৃত্তের ক্ষেত্রফল। এবার তার কি 4 গুণ স্যার নাকি? একদম। তুমি বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো, স্যার বলছেন। আচ্ছা, প্রশ্নতে আসছি আমি, আগে এটা করিনি, ঠিক আছে ঋষভ? আচ্ছা, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা আমি কি লিখলাম? h মিটার। তাহলে আয়তন কত হবে? আচ্ছা, এখানে আমরা যখন কোশ্চেন পেপারটা দেখব 630 লিটার আছে। তাহলে আমরা ওখানে শিখেছিলাম না 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এখানে মিটার থেকে আমরা একটা ফার্স্ট টাইম ডেসিমিটারে কনভার্ট করবো, দ্যাট ইজ 21 ডেসিমিটার। প্রস্থ কত? 1.5 মিটার, দ্যাট ইজ 15 ডেসিমিটার। তাহলে আয়তন কত আসছে? 21 × 15 × h, এত ঘনমিটার। এটা তোমরা মাল্টিপ্লাই করে নেবে, কত হয়? 315 h, এত ঘনমিটার, ঘন ডেসিমিটার। এটাও ডেসিমিটার, ঠিক আছে? তাহলে 315 কত? h, এত কি? লিটার। একইভাবে লিখে নেব যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে প্রশ্ন অনুসারে 315 h সমান সমান 630,
তা এখান থেকে আমরা ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ এর মান পেয়ে যাবো 315 সমান সমান কত 630, এইচ ইজ ইকুয়াল টু 630 ডিভাইডেড বাই 315, কাটাকুটি করলাম কত আসছে 2, তো এইচ ইজ ইকুয়াল টু কত আসছে আমার 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি একটু ঋষভের প্রশ্নতে আসি, যে বৃত্ত আমরা জানি পাই আর স্কোয়ার, এর 4 গুণই আসছে 4 পাই আর স্কোয়ার। এর প্রমাণগুলো এখানে আমাদের লাগে না, জাস্ট মাথায় রাখবে যে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, অর্ধগোলক হচ্ছে, অর্ধগোলকের বক্রতল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, হাফ হয়ে যাচ্ছে। আর নিরেট অর্ধগোলকের সমগ্রতল, ওপরের যে প্ল্যাটফর্মটা আছে সলিড প্ল্যাটফর্ম, ওপরের যে সার্কেল, সেই সার্কেলটাকে ধরা হচ্ছে পাই আর স্কোয়ার, আর নিচের যে কার্ভড শেপটা আছে সেটা 2 পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে যদি একটা ছোট ছোট অঙ্ক একটু দেখি, যে একটি ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি বলে দিয়েছে 60 সেন্টিমিটার, তাহলে তার আয়তন কত হবে? তাহলে ঘনকের ধার তো আমরা জানলাম ধার বা প্রান্তিকী, তার প্রত্যেকটা দৈর্ঘ্যের সমষ্টি কত আসছে 60, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত আসছে, এর প্রান্তিকী কত আসছে 12খানা, 12খানা, তার মানে 60, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে 60 ডিভাইডেড বাই 12, দ্যাট ইজ কত 5, ঠিক আছে। তাহলে 5 এখানে কি আসতে পারে 5 সেন্টিমিটার, যদি আমাদের এখানে ধারগুলো সমষ্টি 60 সেন্টিমিটার দেয়, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার। আয়তন কত আসছে, আয়তন হচ্ছে ঘনকের আয়তন কত 5 কিউব, দ্যাট ইজ 5 × 5 × 5, দ্যাট ইজ 125 এত ঘন সেমি, একদম ছোট, মানে এই 1 নম্বরের অঙ্ক এরকম দিতে পারে। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে, সেটা হচ্ছে যে কোনো একটি বাহুকে, ঘনকের কোনো একটি বাহুকে 50% কমিয়ে দেওয়া হবে, তাহলে মূল ঘন ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? তাহলে যদি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য আমি কি লিখলাম এ লিখলাম, তাহলে ঘনকের আয়তন কত এ কিউব ঘন একক। এবার 50% কমানো হলো, পরিবর্তিত ঘনকের, স্যার আমরা মিনিট ব্রেক পাবো। আচ্ছা, তাহলে পরিবর্তিত ঘনকের সমগ্রতলে, পরিবর্তিত ঘনকের যদি আমরা দেখি যে 50% বৃদ্ধি করা হচ্ছে, তার মানে কি এ প্লাস এ ইন্টু 50/100, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা একটা পেয়ে গেলাম, ঠিক আছে। এর পরবর্তীতে পরিবর্তিত ঘনকের ঘনফল এখান থেকে আমরা বের করলাম, একই সিস্টেম বাহু কিউব, যেখানে বাহু কিউব আমরা পেয়ে গেলাম, অটোমেটিক্যালি প্রথম ঘনক মানে পূর্ববর্তী ঘনক এবং পরিবর্তিত যে ঘনক, তাদের ঘনফলের অনুপাত আগের যে ঘনফল বের করেছিলাম সেটা ইস্টু এখন যেটা বের করলাম পরিবর্তিত ঘনক, সেটা করে দিলেই আমার অ্যান্সার শিট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা আমি ছোট্ট অঙ্ক, একটু বড় অঙ্ক, এটা ছোট করে বলে দিচ্ছি। যদি বলে একটা আয়তঘনাকার মাঠ, তার 4 ধারে 4টে পিলার দেওয়া আছে, ঠিক আছে। পিলার দেওয়া হয়েছে, তা পিলারটাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, তা সেগুলো আমরা ক্যালকুলেশন করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে বের করলাম, তার উচ্চতা বের করলাম, এবং দেখা গেল যে মাটি অপসারিত হয়েছে সেই মাটিটা কী হয়েছে ওপরের স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই এখানে একটু আয়তন বের করতে হবে, আজকে সময় খুব কম, এটা নিয়ে আর বিশেষ আলোচনায় আমি যাচ্ছি না, ঠিক আছে। তবে এই অঙ্কটা তোমরা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু মাথায় রাখবে, এই পিলারের অঙ্কটা, ঠিক আছে। পিলারের অঙ্কটা কিন্তু আমি করাতাম, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত বলে আর করাতে পারলাম না। পিলারের অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আর যে অঙ্কগুলো আমি দেখালাম, ঠিক আছে, এর সাথে ছোটো প্রশ্নগুলো ভালো করে জোর দেবে। আর প্রত্যেককে বলছি মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, পড়াশোনায় কিন্তু খামতি দেবে না, তার মূল কারণ হচ্ছে পড়াশোনায় আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে, আগে ভালো করে এখন প্র্যাকটিস। একদম একেবারে, যেহেতু সময় একেবারেই শেষ, অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, পাশাপাশি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নজর থাকুক এডুকেশন অনলাইনের পরবর্তী পর্বে, আজ এখানেই শেষ করছি, নমস্কার।